সুপ্রিয় শিক্ষার্থী, অভিভাবক মণ্ডলী এবং যারা দেখছেন, আমি বগুড়া জেলা স্কুলের বিজেট অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমি আজ বগুড়া জেলা স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। আজকের পাঠের আলোচ্য বিষয় হলো অধ্যায় 10 গতি। এই পাঠ শেষে তোমরা জানতে পারবে স্থিতি এবং গতি কাকে বলে সে সম্পর্কে ধারণা লাভ করবে। সকল স্থিতি আপেক্ষিক, সকল গতি আপেক্ষিক তা ব্যাখ্যা করতে পারবে। বিভিন্ন প্রকার গতির বর্ণনা করতে পারবে। গতি বিষয়ক বিভিন্ন রাশি সম্পর্কে ধারণা লাভ করবে। গতি বিষয়ক বিভিন্ন রাশির মধ্যে পার্থক্য করতে পারবে। গতি সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে এবং অনিয়ন্ত্রিত উচ্চ গতি জীবনের জন্য কি ঝুঁকি হয় তা তোমরা অনুধাবন করতে পারবে। তাহলে এসো আমরা এখন আমাদের মূল পাঠে চলে যাই। প্রথমে আমরা স্থিতি এবং গতি নিয়ে আলোচনা করব। স্থিতি এবং গতি নিয়ে আলোচনা করার আগে আমাদেরকে তিনটি বিষয় সম্পর্কে জানতে হবে। একটি পর্যবেক্ষক, সময় এবং অবস্থার পরিবর্তন। এখন আমরা কোনো বস্তু স্থির রয়েছে কি গতিশীল রয়েছে তা বোঝার জন্য আমরা একটি বস্তুকে সামনে রেখে বা বস্তুর সাপেক্ষে সেই গতি বা স্থিতি নির্ণয় করে থাকি। যে বস্তুকে সামনে রেখে বা যে বস্তুর সাপেক্ষে আমরা কোনো বস্তুর গতিশীল অথবা স্থিতি অবস্থা জানতে চাই সেই বস্তুকে বলা হচ্ছে পর্যবেক্ষক। এই পর্যবেক্ষকটি একটি গাছ হতে পারে, একটি বাড়ি হতে পারে অথবা অন্য কোনো অবকাঠামো হতে পারে। আর যদি এই পর্যবেক্ষকের সাপেক্ষে কোনো বস্তু গতিশীল থাকে তবে সেই গতিশীল অবস্থাকে বলা হচ্ছে গতি। আর যদি কোনো বস্তু স্থির অবস্থায় থাকে তখন তাকে বলা হচ্ছে স্থিতি। তাহলে স্থিতি কাকে বলছি? তাহলে আমরা কোনো বস্তু সময়ের সাথে কোনো পর্যবেক্ষকের সাপেক্ষে স্থান পরিবর্তন করলে বস্তুটিকে স্থির বস্তু বলে, আর বস্তুটির এই অবস্থাকে বলা হচ্ছে স্থিতি। অন্যদিকে কোনো বস্তুর সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে স্থান পরিবর্তন করলে বস্তুটিকে গতিশীল বস্তু বলে, আর বস্তুটির এই অবস্থাকে বলা হচ্ছে গতি। এই চিত্রে আমরা লক্ষ্য করছি যে একটি ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে, একজন ব্যক্তি, তার সেই অবস্থাকে বলা হচ্ছে স্থিতি। আর অন্য একজন ব্যক্তি সামনের দিকে গাছ থেকে দূরে সরে যাচ্ছে, এই ব্যক্তির অবস্থাকে বলা হচ্ছে গতি। তাহলে এখন আমরা আপেক্ষিক স্থিতি এবং গতি নিয়ে আলোচনা করব। আমরা তো জানি যে এই মহাবিশ্বের কোনো বস্তুই স্থির নয়, সব বস্তুই পৃথিবীর ঘূর্ণনের সঙ্গে ঘুরছে। তাই এখানে চরম স্থির বস্তু বলতে আমরা কোনো বস্তুই দেখতে পাবো না। আপেক্ষিক স্থিতি বা আপেক্ষিক গতি আলোচনা করার আগে আমরা প্রসঙ্গ কাঠামো বা পর্যবেক্ষক নিয়ে কথা বলবো। যে বস্তু বা পর্যবেক্ষকের সাপেক্ষে কোনো বস্তুর গতি বা স্থিতি পরিমাপ করা হয় তাকেই বলা হচ্ছে প্রসঙ্গ বস্তু। এই প্রসঙ্গ কাঠামো একটি গাছ হতে পারে, একটি বাড়ি হতে পারে বা অন্য কোনো অবকাঠামো হতে পারে। আমরা চিত্রে লক্ষ্য করছি যে এক ব্যক্তি বাড়ির দিকে হেঁটে চলছে, সেই গাছ থেকে দূরে চলে এসছে। এখন আমরা চরম প্রসঙ্গ কাঠামো কি পেতে পারি? এর উত্তরে তোমরা অবশ্যই না বলবে, কারণ আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি যে এই মহাবিশ্বের সকল বস্তুই গতিশীল। কাজেই এখানে চরম স্থির অবস্থায় কোনো প্রসঙ্গ কাঠামো আমরা দেখতে পাবো না। যা আমরা স্থির বলে আপাতত মনে হচ্ছে সেগুলোকে বলা হচ্ছে আপেক্ষিক প্রসঙ্গ কাঠামো। এই আপেক্ষিক প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর স্থির অবস্থাকে বলা হচ্ছে আপেক্ষিক স্থিতি এবং গতিশীল অবস্থাকে বলা হচ্ছে আপেক্ষিক গতি।
তাহলে আমরা ওই ব্যক্তির যে গতি দেখতে পাচ্ছি সেটিকে বলা হচ্ছে আপেক্ষিক গতি। অনুরূপভাবে আমরা কোনো একটা বস্তু যদি স্থির থাকে তখন সেটাকে বলা হচ্ছে আপেক্ষিক স্থিতি। এরপর আমরা একটি ভিডিওটিকে একটু লক্ষ্য করি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী সহ অন্যান্য গ্রহগুলো ঘুরছে, যার ফলে পৃথিবীর পৃষ্ঠের উপরভাগে যে গাছপালা, ঘরবাড়ি এবং অবকাঠামোগুলো রয়েছে সেগুলো পৃথিবীর গতির সঙ্গেই ঘুরছে। কাজে এই মহাবিশ্বের কোনো বস্তুই স্থির নয়, সবগুলোই কি হলো, সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। এখন আমরা এ থেকেই একটি বিষয় আমরা ব্যাখ্যা করতে শিখব, সেটি হচ্ছে মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক, সকল গতি আপেক্ষিক। এটি এখন আমরা ব্যাখ্যা করি। এই মহাবিশ্বের সকল বস্তুই গতিশীল, কাজেই এখানে চরম স্থির বস্তু বলতে কিছু নেই। অন্যদিকে চরম স্থির পর্যবেক্ষক বা প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে কোনো বস্তু স্থিতি অবস্থাকে বলা হচ্ছে চরম স্থিতি, আর গতিশীল অবস্থাকে বলা হচ্ছে চরম গতি। বাস্তবে যেহেতু চরম প্রসঙ্গ কাঠামো সম্ভব নয়, কাজেই চরম স্থিতি বা চরম গতিও সম্ভব নয়। তাই মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক এবং সকল গতি আপেক্ষিক। আমরা এখানে পৃথিবীর পৃষ্ঠে আমরা রয়েছি। পৃথিবীর অক্ষকে কেন্দ্র করে পূর্ব থেকে পশ্চিম দিকে অনবরত ঘুরছে, আর ঠিক সেই তালেই আমরাও পৃথিবীর পৃষ্ঠে আমরা এবং যেসব বস্তু রয়েছে সবগুলোই ঘুরছে। কাজে এখানে চরম স্থির বস্তু বা প্রসঙ্গ কাঠামো আমরা পাবো না। এখন আমরা যদি একটু উদাহরণের সঙ্গে বুঝতে চেষ্টা করি, যেমন তোমরা হয়তো বা বাসে বা ট্রেনে চড়েছ, দুটি ট্রেন বা দুটি বাস সমবেগে একই সময়ে একই দিকে চলতে থাকলে দেখা যাবে যে একটি বাস বা একটি ট্রেনের যাত্রী সাপেক্ষে অপর একটি বাসে বা যাত্রীরা স্থির রয়েছে, কিন্তু বাস্তবে রেল লাইন বা রোডের রাস্তার ধারে যেসব ব্যক্তি বা যেসব বস্তুগুলো রয়েছে তাদের সাপেক্ষে কিন্তু এই যাত্রীরা গতিশীল। আবার আমরা লক্ষ্য করছি একটি বাসে যখন আমরা যাত্রা শুরু করি তখন দেখা যায় যে দ্রুত গতিতে বাস সামনে দিকে এগিয়ে চলছে, আর জানলা দিয়ে যদি আমরা পাশের এই গাছ বা যে কোনো ব্যক্তির দিকে আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে দ্রুত গতিতে তারা পিছন দিকে ছুটে চলেছে। আসলেই আমাদের সাপেক্ষে যে রাস্তায় ধারে যে গাছগুলো রয়েছে সেগুলো গতিশীল, আবার রাস্তার ধারে যে গাছগুলো বা ব্যক্তিবর্গ রয়েছে তাদের সাপেক্ষে আমরা গতিশীল। কাজেই এই গতি বা স্থিতি যে অবস্থা সেটা আমরা আসলে কি একটা তুলনামূলক আলোচনা করেছি আমরা। কাজেই এ থেকে বোঝা যায় যে চরম স্থিতি বা চরম গতি বলতে কিছুই নেই, যা আমরা দেখছি সে সবগুলোই আপেক্ষিক স্থিতি এবং আপেক্ষিক গতি। এরপর আমরা গতির প্রকারভেদ নিয়ে আলোচনা করব। আমরা জানি গতি বিভিন্ন ধরনের হয়ে থাকে, তবে এখানে আমরা প্রধান প্রধান গতিগুলো নিয়েই আলোচনা করব। যে গতির প্রকারভেদগুলো আমরা দেখি এখন, যেমন 1 নম্বর চলন গতি, 2 নম্বর ঘূর্ণন গতি, 3 নম্বর জটিল গতি, 4 নম্বর পর্যাবৃত্ত গতি, 5 নম্বর স্পন্দন গতি। এখন আমরা এই গতিগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। প্রথমে আমরা আসব চলন গতি। কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে যাতে বস্তুটির সকল কণা একই সময় একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে তাকে চলন গতি বলে। যেমন আমরা এখানে প্রথম চিত্রে দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তি একটি সরলরেখা বরাবর দৌড়াচ্ছে, তাহলে সেখানে কি হচ্ছে, ওই ব্যক্তির শরীরের সমস্ত অংশই একই সময় সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কাজে এটি একটি চলন গতি। অনুরূপভাবে দ্বিতীয় চিত্রে আমরা দুইজন ব্যক্তি আঁকাবাঁকা পথে হাঁটছে, সেটাও একটা চলন গতি। যাই হোক, যে গতিপথের প্রকৃতির উপর নির্ভর করে গতিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এই চলন গতিকে একটি হচ্ছে সরল গতি আর একটি হচ্ছে বক্র গতি। যে গতি সরলরেখা বরাবর হয় তাকে বলা হচ্ছে সরল গতি। যেমন প্রথম চিত্রটি
যে ব্যক্তির যে গতি এটি একটি সরল গতি, কারণ এটি সরলরেখা বরাবর ঘটছে। আর হচ্ছে দ্বিতীয় চিত্রের আঁকাবাঁকা পথে চলছে, এর মানে এই ব্যক্তির গতিপথটি একটি আঁকাবাঁকা বা বক্ররেখা, এর জন্য এটি একটি বক্রগতি। এখন আমরা আলোচনা করব ঘূর্ণন গতি। যদি কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে চলমান থাকে তখন তাকে বলা হচ্ছে ঘূর্ণন গতি। যেমন সাইকেলের চাকার গতি, ফ্যানের গতি, এগুলো হচ্ছে ঘূর্ণন গতি। যেমন আমরা এখানে লক্ষ্য করছি যে চাকা একটা অক্ষকে কেন্দ্র করে ঘুরছে, তাহলে এই চাকার গতিকে বলা হচ্ছে ঘূর্ণন গতি। অনুরূপভাবে একটি ফ্যান নির্দিষ্ট স্থানে যুক্ত থেকে একটি অক্ষকে কেন্দ্র করে বারবার ঘুরছে, তাহলে ফ্যানটি একটি ঘূর্ণন গতির উদাহরণ। এখন আমরা আসবো জটিল গতি। কোনো একটি বস্তু একটি বিন্দুকে বা অক্ষকে কেন্দ্র করে ঘুরতে ঘুরতে এক স্থান থেকে অন্য স্থানে অগ্রসর হতে থাকে, তখন সেই গতিকে বলা হচ্ছে জটিল গতি। অর্থাৎ জটিল গতি এমন একটি গতি যে একটি নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে ঘুরবে এবং ঘোরার সাথে সাথে একটি নির্দিষ্ট পথও অতিক্রম করবে। অর্থাৎ জটিল গতি সমান চলন গতি যোগ ঘূর্ণন গতি, এই দুইটি গতির সমন্বয়ে জটিল গতি। যেমন আমরা এখানে লক্ষ্য করছি যে একটি সাইকেল আরোহী যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তখন চাকাগুলো ঘুরছে এবং সেই সঙ্গে নির্দিষ্ট পথও অতিক্রম করছে। কাজেই যে এই ধরনের চলমান সাইকেলের গতি হচ্ছে জটিল গতি। অনুরূপভাবে পৃথিবী তার অক্ষকে কেন্দ্র করে নিজে ঘুরছে এবং 365 দিনে পৃথিবীকে সূর্যকে একবার প্রদক্ষিণ করছে। এর অর্থই হচ্ছে যে পৃথিবী গতি হচ্ছে নিজ অক্ষে ঘুরছে এবং সেই সঙ্গে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। এই দুই ধরনের গতি এখানে দেখা যায়। এর জন্য পৃথিবীর যে গতি সেই গতি হচ্ছে জটিল গতি। এখন আমরা পর্যাবৃত্ত গতি নিয়ে আলোচনা করব। কোনো গতিশীল বস্তুকণা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করলে সেই গতিকে বলা হচ্ছে পর্যাবৃত্ত গতি। অর্থাৎ একই দিক থেকে একই বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করলে সেটাই হচ্ছে পর্যাবৃত্ত গতি। যেমন আমরা এখানে একটি লক্ষ্য করছি যে একটি দেয়াল ঘড়ির এখানে 3টি কাঁটা রয়েছে, একটি মিনিটের, একটি সেকেন্ডের এবং একটি ঘন্টার। যেমন সেকেন্ডের কাঁটা প্রতি 60 সেকেন্ড পর পর একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক থেকেই অতিক্রম করছে, ঠিক মিনিটের কাঁটাও তদরূপ এবং ঘন্টার কাঁটাটার নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করছে। কাজেই ঘড়ির কাঁটার যে গতি সেটাই হচ্ছে তোমার পর্যাবৃত্ত গতি। এরপর আসবে স্পন্দন গতি বা দোলন গতি। পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তুকণা একটি অবস্থানে অগ্রপশ্চাৎ চলে বা গতিশীল হয় তবে সেই গতিকে স্পন্দন গতি বলে। অন্য কথায় আমরা এইভাবে বলতে পারি, পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তুকণা যদি পর্যায়কালের অর্ধেক সময় যেদিকে চলে বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে তবে সেই গতিকে বলা হচ্ছে স্পন্দন গতি বা দোলন গতি। এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি একটি স্প্রিংকে যদি আমরা কি টেনে ছেড়ে দেই তাহলে সেটি কি হবে, সংকুচিত হবে, প্রসারিত হবে। এর মানেই হচ্ছে ক্রমাগত সংকোচন প্রসারণ হচ্ছে, অর্থাৎ এই গতিটাই হচ্ছে স্পন্দন গতি। অনুরূপভাবে একটি সরল দোলককে যদি আমরা টেনে সুতাতে বেঁধে টেনে ছেড়ে দেই তাহলে সেটি কি আবার সামনের দিকে যাবে আবার পিছের দিকে ফিরে আসবে, এইভাবে বাধাহীনভাবে এটি দুলতেই থাকবে। তাহলে এই ধরনের গতিটাকে বলা হচ্ছে দোলন গতি বা স্পন্দন গতি। এখন আমরা আসবো গতি বিষয়ক কিছু রাশি সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। এই গতিবিধ রাশিগুলোর মধ্যে দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ এবং মন্দন প্রধান। এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করি।
প্রথমে আসবো দূরত্ব। কোনো বস্তু দুই অবস্থানের মধ্যবর্তী মোট দৈর্ঘ্যকে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব বলে। একে আমরা স্মল ডি দ্বারা প্রকাশ করি। এর পরিমাপ করা হয় কোনো বস্তুর আদি এবং শেষ অবস্থানের মধ্যবর্তী মোট দৈর্ঘ্য দ্বারা দূরত্ব পরিমাপ করা হয়। আমরা এখানে চিত্রে লক্ষ্য করছি একটি বস্তু এ থেকে বি বিন্দুতে এবং বি বিন্দু হয়ে সি বিন্দুতে গেল। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব ডি সমান হবে এবি প্লাস বিসি। এখানে আমরা দূরত্ব নির্ণয় করতে গেলে শুধু আমাদের মানটি জানা দরকার, কিন্তু কোন দিকে দিক নির্ণয়ের কোনো প্রয়োজন হয় না। এর জন্য দূরত্ব একটি অদিক রাশি বা স্কেলার রাশি। এর একক হচ্ছে দৈর্ঘ্যের একক যেমন মিটার, দূরত্বের এককও মিটার। এরপর আমরা আসবো সরণ। নির্দিষ্ট দিকে কোনো বস্তু অতিক্রান্ত দূরত্বকে বলা হচ্ছে সরণ। একে আমরা স্মল এস দ্বারা প্রকাশ করি। কোন বস্তু আদি এবং শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম সরলরৈখিক দূরত্ব দ্বারা দূরত্ব পরিমাপ করা হয়। যেমন আমরা চিত্রে একটি বস্তু এ থেকে বি, বি থেকে সি তে পৌঁছালো, তাহলে এ এবং সি এর মধ্যে সরাসরি দূরত্ব বা সরলরৈখিক দূরত্ব এসি। এই এসি কে বলা হচ্ছে বস্তুটির সরণ। অতএব সরণ এস সমান এসি। এই সরণ নির্ণয় করতে গেলে মানের পাশাপাশি এর দিকও আমাদের বিবেচনায় নিয়ে আসতে হয়। এই জন্য সরণ একটি দিক রাশি বা ভেক্টর রাশি। এই কারণে আমরা সরণের মানের উপরে আমরা একটি তীর চিহ্ন দিয়ে সেটা দিক নির্দেশ করি। এখানে এ থেকে সি এর দিকে নির্দেশ করছি। এর একক হচ্ছে দূরত্ব বা দৈর্ঘ্যের এককের মতোই মিটার। এরপর আমরা আসবো দ্রুতি। কোন বস্তুর যে কোনো দিকে একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হচ্ছে দ্রুতি। এই দ্রুতিকে আমরা স্মল ভি দ্বারা প্রকাশ করি। দ্রুতি সমান দূরত্ব বাই সময়, অর্থাৎ দূরত্বকে সময় দিয়ে ভাগ করলেই দ্রুতি পাওয়া যাবে। যদি দ্রুতি ভি হয়, দূরত্ব ডি হয় এবং সময় টি হয়, তাহলে ভি সমান ডি বাই টি। এই দ্রুতি নির্ণয় করতে গেলে শুধু আমাদের মান জানা দরকার, কিন্তু দিক নির্ণয়ের কোনো প্রয়োজন হয় না। কাজেই এটি একটি অদিক রাশি বা স্কেলার রাশি। এর একক হলো মিটার প্রতি সেকেন্ড, মিটার পার সেকেন্ড। একে ইংরেজিতে সংক্ষেপে বলা হবে ms ইনভার্স 1। এরপর আমরা আসবো বেগ। নির্দিষ্ট দিকে কোনো বস্তুর একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে। একে স্মল ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সরণকে সময় দিয়ে ভাগ করলেই আমরা বেগ পাবো। তাহলে বেগের পরিমাপ হলো বেগ সমান সরণ বাই সময়। অর্থাৎ যদি বেগ ভি হয়, সরণ এস হয় এবং সময় টি হয়, তাহলে ভি সমান এস বাই টি। যেহেতু বেগ নির্ণয় করার সময় মান জানতে হবে এবং সেই সঙ্গে দিককেও বিবেচনা রাখতে হয়, কাজেই এটি একটি দিক রাশি বা ভেক্টর রাশি। এর একক দ্রুতির এককের মতোই মিটার প্রতি সেকেন্ড বা মিটার পার সেকেন্ড, ms ইনভার্স 1। এরপর আমরা আসবো ত্বরণ। কোন বস্তু একক সময় যে পরিমাণ বেগ বৃদ্ধি পায় তাকে ত্বরণ বলে। অর্থাৎ কোন বস্তু বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। একে স্মল এ দ্বারা প্রকাশ করা হয়। বেগ বৃদ্ধির পরিমাণকে সময় দিয়ে ভাগ করলেই আমরা ত্বরণ পাই। কাজেই ত্বরণের পরিমাপ হলো ত্বরণ সমান বেগের বৃদ্ধির পরিমাণ ডিভাইডেড সময়। যদি ত্বরণ এ হয়, শেষ বেগ ভি হয়, আদি বেগ ইউ হয় এবং সময় টি হয়, তাহলে এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। যেহেতু ত্বরণ নির্ণয় করার সময়
মানের পাশাপাশি দিকও বিবেচনায় নিতে হয়। কাজেই ত্বরণ একটি দিক রাশি বা ভেক্টর রাশি। এর একক হলো মিটার প্রতি সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার, ms ইনভার্স 2। এরপর আমরা আসবো মন্দন। মন্দন হচ্ছে যে ত্বরণের ঠিক বিপরীত রাশি। কোন বস্তু একক সময়ে যে পরিমাণ বেগ হ্রাস পায় তাকে বলা হচ্ছে মন্দন, অর্থাৎ কোন বস্তুর বেগ হ্রাসের হারকে মন্দন বলে। এটাকে আমরা যেহেতু বিপরীত, ত্বরণের বিপরীত রাশি, কাজেই একে আমরা মাইনাস এ দ্বারা প্রকাশ করি। বেগ হ্রাসের পরিমাণকে মোট সময় দিয়ে ভাগ করলে আমরা মন্দন পাবো, অর্থাৎ মন্দন সমান বেগ হ্রাসের হার ডিভাইডেড সময়। অর্থাৎ যদি মন্দন মাইনাস এ হয়, আদিবেগ ইউ হয়, শেষ বেগ ভি হয় এবং সময় টি হয়, তাহলে মাইনাস এ সমান ইউ মাইনাস ভি ডিভাইডেড টি। এটি নির্ণয় করার জন্য মান এবং দিক উভয় দরকার। এর জন্য এটি একটি দিক রাশি বা ভেক্টর রাশি। এর একক ত্বরণের এককের মতোই মিটার পার সেকেন্ড স্কয়ার, ms ইনভার্স 2। এখন আমরা এই গতি বিষয়ক ধারণাগুলো থেকে কতগুলো আমরা সূত্র পাবো, সেই সূত্রগুলো আমরা লক্ষ্য করি। যদিও এই সূত্রগুলো তোমাদের তেমন মুখস্থ করার বা খুব বেশি যে মনে রাখতে হবে এমন কোনো কথা নেই, তবে জেনে রাখা ভালো। সূত্রগুলো আমরা এখন দেখি। 1 নাম্বার হচ্ছে এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। 2 নাম্বার ভি সমান ইউ প্লাস এটি। 3 নাম্বার এস সমান ভি ইন্টু টি। 4 নাম্বার এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। 5 নাম্বার ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস। এখানে আমরা যে প্রতীকগুলো ব্যবহার করলাম সেই প্রতীকগুলোর অর্থ দেখি। ইউ সমান আদিবেগ, ভি সমান শেষ বেগ, এ সমান ত্বরণ, এস সমান অতিক্রান্ত দূরত্ব, টি সমান সময়, আর গড় বেগ ভি বার সমান গড় বেগ সমান ইউ প্লাস ভি ডিভাইডেড টি। এখানে আমরা গড় বোঝাতে আমরা ভি এর উপরে একটি বার বা একটা রেখার চিহ্নতেই, এটা হচ্ছে ভি বার। আর গড় বেগ সমান হচ্ছে আদিবেগ এবং শেষ বেগের সমষ্টির অর্ধেক। এখন আমরা এই গতি বিষয়ক ধারণা থেকে দুটি সমস্যার সমাধান আমরা করব। দেখি আমরা 1 নম্বর সমস্যাটা কি। একজন সাইকেল আরোহী 10 মিনিটে 3 কিলোমিটার পথ অতিক্রম করে। এখন তোমাকে সাইকেলের বেগ নির্ণয় করতে হবে। তাহলে কিভাবে নির্ণয় করব? যে আমরা জানি বেগ সমান সরণ বাই সময়। এখানে আমরা সরণ সমান 3 কিলোমিটার, এটাকে আমরা মিটারে প্রকাশ করব, কারণ সরণের একক হচ্ছে মিটার। তাহলে 1000 গুণন 3 মিটার সমান 3000 মিটার। অনুরূপভাবে সময়ের একক হলো সেকেন্ড, তাহলে 10 মিনিটকে সেকেন্ডে পরিণত করতে হবে। এর জন্য 60 গুণন 10 সেকেন্ড সমান 600 সেকেন্ড। এখন এই মানগুলো বসিয়ে দেই। 3000 মিটার ডিভাইডেড 600 সেকেন্ড, এটাকে যদি আমরা হিসাব করি তাহলে পাই 5 মিটার পার সেকেন্ড। তাহলে নির্ণেয় সাইকেলের গতিবেগ 5 মিটার পার সেকেন্ড। এইভাবে আরো বেগ বিষয়ক আরো বিভিন্ন ধরনের সমস্যার সমাধান আমরা এইভাবেই করতে পারি। এখন আমরা আরেকটি সমাধান করব, যে এই সমস্যাটি হচ্ছে একটি মোটরসাইকেল স্থির অবস্থা থেকে চলতে শুরু করে 10 সেকেন্ড পর 45 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। মোটরসাইকেলটির ত্বরণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি যে ত্বরণ সমান বেগ বৃদ্ধির পরিমাণ ডিভাইডেড সময়। এখানে আমরা আদিবেগ সমান 0, যেহেতু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, কাজে এর প্রারম্ভিক বেগ বা আদিবেগ সমান 0। আর বেগ 45 মিটার পার সেকেন্ড প্রাপ্ত হয়েছে 10 সেকেন্ড পর, কাজে শেষ বেগ হবে 45 মিটার পার সেকেন্ড। আর তাহলে বেগ বৃদ্ধি কত হবে? এখানে শেষ বেগ বিয়োগ আদিবেগ সমান 45 বিয়োগ 0 মিটার পার সেকেন্ড সমান 45 মিটার পার সেকেন্ড। আর এখানে সময় হচ্ছে 10 সেকেন্ড। আর তাহলে আমরা ত্বরণ সমান কত সেটা আমরা নির্ণয় করি। আমরা মানগুলো বসে দেই। 45 বিয়োগ 0 মিটার পার সেকেন্ড ডিভাইডেড 10 সেকেন্ড। তাহলে 45 মিটার পার সেকেন্ড ডিভাইডেড 10 সেকেন্ড সমান হচ্ছে 4.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে মোটরসাইকেলটি ত্বরণ হবে 45.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এভাবে আরো অনেক সমস্যার সমাধান আমরা খুব সহজেই এই ধরনের সূত্র প্রয়োগ করে করতে পারি।
এখন আমরা যেহেতু এটা দ্রুত বিষয়ক বা যেহেতু হচ্ছে গতি বিষয়ক কিছু রাশি নিয়ে আমরা আলোচনা করছি, কাজে এই রাশিগুলোর মধ্যে যে পার্থক্য সেগুলো আমরা এখন একটু করার চেষ্টা করি। যেমন 1 নাম্বার, যে দ্রুত স্মরণের মধ্যে যদি পার্থক্য করতে বলে তাহলে আমরা কি করব, যে পার্থক্যের যে বিষয়গুলো সংজ্ঞা, পরিমাপ, একক এবং প্রকৃতি এগুলো আমরা লিখব। তাহলে দূরত্বের ক্ষেত্রে সংজ্ঞা কি হবে, কোনো বস্তু যাত্রাপথে 2 অবস্থান মধ্যবর্তী দৈর্ঘ্যকে বলা হচ্ছে দূরত্ব, আর নির্দিষ্ট দিকে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হচ্ছে স্মরণ। আর দূরত্ব পরিমাপ করা হবে আদি ও শেষ অবস্থানের মধ্যবর্তী মোট দৈর্ঘ্য থেকে, আর স্মরণের পরিমাপ করা হবে আদি ও শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম সরলরৈখিক দূরত্ব দিয়ে। দূরত্বের একক হলো মিটার, স্মরণের এককও অনুরূপভাবে মিটার। তবে যেহেতু দূরত্ব নির্ণয় করতে শুধু মান নির্ণয় করা দরকার, দিক নির্ণয় প্রয়োজন হয় না, কাজে এটি একটি অদিক রাশি। তবে স্মরণ নির্ণয়ের জন্য মান ও দিক উভয় প্রয়োজনের জন্য এটি একটি দিক রাশি। এরপর আমরা আরেকটি পার্থক্য নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য। তাহলে আমরা এখন এটা দেখি যে বিষয় সংজ্ঞা, কোনো বস্তু একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে বলা হচ্ছে দ্রুতি, এটা যে কোনো দিকে। আর নির্দিষ্ট দিকে কোনো বস্তুর একক সময়ের অতিক্রান্ত দূরত্বকে বেগ বলা হয়। এখন দ্রুতির পরিমাপ করা হবে দূরত্বকে সময় দিয়ে ভাগ করে, আর বেগ নির্ণয় করা হবে স্মরণ বাই সময়। দ্রুতির একক হলো মিটার পার সেকেন্ড, অনুরূপভাবে বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তবে রাশির প্রকৃতি এখানে দ্রুতির ক্ষেত্রে অদিক রাশি হবে, আর বেগের ক্ষেত্রে হবে দিক রাশি। অর্থাৎ বেগ নির্ণয় করার জন্য তোমার মান ও দিক উভয়ই দরকার। তবে দ্রুতি নির্ণয়ের জন্য শুধু আমাদের মান জানা দরকার, কিন্তু দিক নির্ণয়ের দরকার হয় না। এরপর আমরা বেগ ও ত্বরণের মধ্যে পার্থক্য দেখি, যে এখানে আমরা নির্দিষ্ট দিকে কোনো বস্তুর একক সময় অতিক্রান্ত দূরত্বকে আমরা বেগ বলছি, আর বেগ বৃদ্ধির হারকে বলা হচ্ছে ত্বরণ। আমরা স্মরণকে সময় দিয়ে ভাগ করে আমরা বেগ নির্ণয় করে থাকি, আর বেগের বৃদ্ধির পরিমাণকে মোট সময় দিয়ে ভাগ করে ত্বরণ নির্ণয় করে থাকি। বেগের একক হলো মিটার পার সেকেন্ড, আর ত্বরণের একক হলো মিটার পার সেকেন্ড স্কয়ার। যেহেতু আমাদের এই আলোচ্য অধ্যায়টি হচ্ছে গতি বিষয়ক, কাজেই গতি সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে। আমরা চলার পথে বা রাস্তায় এই ভ্রমণের পথে আমরা অনেক সময় কি দ্রুত গতিতে গাড়ি বা মোটরসাইকেল বা অন্য কোনো যানবাহন চালাই বা চালাইতে উৎসাহ দিয়ে থাকি, যার ফলে আমাদের কি অতি দ্রুত গতির কারণে আমাদের জীবনের ঝুঁকি আসতে পারে। এই জন্য আমাদেরকে কি করতে হবে, এ সম্পর্কে জানতে হবে, সচেতন হতে হবে যে আমাদের রাস্তায় চলার সময় জীবনের যে ঝুঁকিগুলো হয় তার কারণ হিসাবে আমরা চিহ্নিত করেছি 1 নম্বর অনিয়ন্ত্রিত অতি দ্রুত গাড়ি চালানো, যার কারণে অধিকাংশ দুর্ঘটনাগুলোই ঘটে থাকে, যার ফলে অঙ্গহানি সহ এমনকি জীবন নাশ হতে পারে। 2 নম্বর ট্রাফিক বিধি নিষেধ অনুসরণ না করা, যে আমরা অনেকেই গাড়ি চালাই, আমরা ট্রাফিক আইন কানুন বুঝি না, অথবা বুঝলেও আমরা সেগুলোকে মেনে চলার চেষ্টা করি না, যার কারণে অহরহ দুর্ঘটনাগুলো ঘটছে। আর হচ্ছে রাস্তায় চলার পথে বিভিন্ন নির্দেশনা দেওয়া থাকে, বাঁকা পথে সরু পথে কি গতিসীমা কমায় যেতে হবে, কিন্তু সেই গতিসীমা যদি আমরা মেনে না চলি তাহলে দুর্ঘটনা পড়তে পারি। আর ত্রুটিযুক্ত যানবাহনে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে যায়, যার কারণে অনিয়ন্ত্রণের কারণে কি হয়, অনেক সময় দুর্ঘটনা কবলিত হয় এবং প্রচুর লোকহানি বা অঙ্গহানির সম্ভাবনা থাকে। এগুলো থেকে এই রেহাই পাওয়ার উপায়গুলো আমরা দেখি, যে 1 নম্বর নিয়ন্ত্রিতভাবে গাড়ি চালানো, আর ট্রাফিক বিধিনিষেধ অবশ্যই আমরা অনুসরণ করব। সরু এবং বাঁকা রাস্তায় নির্দিষ্ট গতিসীমা মেনে চলবো, আর ত্রুটি মুক্ত যানবাহন ব্যবহার করব। আর সবচেয়ে বেশি যেটি দরকার হচ্ছে, আমরা দ্রুত গতিতে নিজেরা গাড়ি চালাবো না, নিজে এবং অন্য কাউকে উৎসাহ দিব না। আমরা অন্যদেরকে অবশ্যই নিয়ন্ত্রিতভাবে এবং পরিমিত গতিতে গাড়ি চালাতে বলবো।
সকলে আমাদের এই সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে, তাহলে আমরা কি হলো যানবাহন বা গতি বিষয়ক সমস্যাগুলো থেকে আমরা কি জীবনের ঝুঁকি এড়াতে পারি। এখন আমরা পাঠের শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। এখন এই পাঠটি তোমরা কেমন অনুধাবন করতে পেরেছো সেটাই আমি এখন দেখি, যে আমি কয়েকটি প্রশ্ন আমি এখানে তোমাদের করব, এগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবে, না হলে আমি হেল্প করছি। যেমন একদম স্থিত গতির মধ্যে পার্থক্য লিখো। তোমরা কি লিখতে পারবে? না, অবশ্যই লিখতে পারবে। তবে আমি একটু বলে দিই যে স্থিতি হচ্ছে কোনো একটি বস্তু সময়ের সাথে স্থান পরিবর্তন না করলে সেই অবস্থাকে বলা হচ্ছে স্থিতি। আর হচ্ছে যদি কোনো একটি বস্তু সময়ের সাথে স্থান পরিবর্তন করে তখন সেই অবস্থাকে বলা হচ্ছে গতি। 2 নম্বর হচ্ছে সরণ কাকে বলে, যে নির্দিষ্ট দিকে কোনো একটি বস্তু স্থান পরিবর্তনকেই বলা হচ্ছে সরণ। বিভিন্ন প্রকারের গতির নাম তোমরা নিশ্চয়ই বলতে পারবে, যেমন এখানে প্রথমে রয়েছে চলন গতি, তারপর ঘূর্ণন গতি, জটিল গতি, পর্যাবৃত্ত গতি এবং স্পন্দন বা দোলন গতি। 4 নম্বর বেগ ও ত্বরণের মধ্যে পার্থক্য কি? আমরা তো জানি যে বেগ হচ্ছে নির্দিষ্ট দিকে একক সময়ে অতিক্রান্ত দূরত্ব, আর ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। যে বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড আর ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। বেগ পরিমাপ করা হয় এই সরণকে সময় দিয়ে ভাগ করে, আর ত্বরণ নির্ণয় করা হয় বেগের বৃদ্ধির পরিমাণকে মোট সময় দিয়ে ভাগ করে। এরপরে হচ্ছে চরম স্থিতি বা চরম গতি কি সম্ভব? আসলে চরম স্থিতি বা চরম গতি বলতে আমাদের পৃথিবীতে কোনো কিছু নাই। আমরা আপাতত যেগুলোকে স্থির মনে করছি সেগুলো পৃথিবীর বা মহাবিশ্বের গ্রহ উপগ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণনের কারণে সবগুলোই গতিশীল। কাজে এখানে চরম স্থিতি বা চরম গতি পাওয়া সম্ভব নয়। এখন আমরা তোমাদের খাতা কলম বের করো, তোমরা বাড়ির কাজগুলো লিখে নাও, এগুলো উত্তর করে তোমরা তোমাদের বিষয় শিক্ষককে দেখাবে স্কুল খুললে। যে 1 নম্বর হচ্ছে ত্বরণ কাকে বলে, 2 নম্বর দ্রুতিকে অধিক রাশি বলা হয় কেন, 3 নম্বর দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য লিখো, আর 4 নম্বর এটি একটু বিশ্লেষণমূলক, যে মহাবিশ্বে সকল গতি আপেক্ষিক উক্তিটি বিশ্লেষণ করো। তাহলে এই পর্যন্তই আজকের পাঠ শেষ হয়ে গেল। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং করোনা মহামারীতে স্বাস্থ্যবিধি মেনে চলো। সকলকে ধন্যবাদ।